আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রুটস এডু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জাভেদ জিমি আছি তোমাদের সাথে, তোমাদের অনলাইন মেন্টর এডুকেটর বড় ভাইয়া হিসেবে। তো যেটা হচ্ছে যে আমরা তো অনেক দিন ধরেই ধরো একটা লকডাউন সিচুয়েশন আমরা কাটিয়েছি, এখনও কাটাচ্ছি বলা যায় একরকম। যদিও দেশের অলমোস্ট সব অফিস আদালত স্কুল কলেজ খুলে গেছে, কিন্তু আমাদের মোটামুটি যাওয়া আসার জায়গা, যেই জায়গাগুলোতে আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আর আমাদের আদার্স যে অন্যান্য এডুকেশন পারপাস আমরা যেখানেই যা করি আর কি, তো সেই ব্যাপারগুলো তো আমরা অ্যাকচুয়ালি এখনও পাই নাই। তো আমরা যেটা খুব আশা করছি যে খুব রিসেন্টলি ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা, বুয়েটের ভর্তি পরীক্ষা, এই দুটো অ্যাডমিশন টেস্ট হয়ে যাবে বলে আমরা খুব আশা করছি। সো দেখা যাক কী হয়। এবং সেই সাথে এসএসসি 21 এবং এইচএসসি 21-এরও অ্যাকচুয়ালি বোর্ড পরীক্ষাগুলো শুধুমাত্র হচ্ছে ঐচ্ছিক বিষয়গুলো, অর্থাৎ সায়েন্সের সাবজেক্টগুলোতে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথের উপরে এবং বায়োলজি, মানে যাদের অ্যাকচুয়ালি ম্যাথ কম্পালসারি তাদের ম্যাথ, এবং যাদের বায়োলজি কম্পালসারি তাদের বায়োলজি, আর সেই সাথে ফিজিক্স কেমিস্ট্রি তো থাকছেই। তো এই সাবজেক্টগুলোর উপরে বেস করে এইচএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা ফর 2021 অর্থাৎ বোর্ড পরীক্ষার একটা প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। একটা মানে এদিক ওদিক দিয়ে একটা আওয়াজ শোনা যাচ্ছে বা বিভিন্নজন বলছে। সো আমার কথা হচ্ছে যে ভাই, আমরা এই শেষ মুহূর্তে এইচএসসি 21-এর মানুষজনের কথা যদি বলি, মানে স্টিল 2020 ব্যাচের স্টুডেন্টরা এখনও আমাদের সাথে আছে, এখনও ওরা ক্লাস করছে, পরীক্ষা দিচ্ছে, এখনও ওদের ভর্তি পরীক্ষা হয় নাই, বাট তারপরেও আমাদের 21-এর সাথেও কথাবার্তা বলার প্রয়োজন হচ্ছে। তো কথা হচ্ছে, তোমরা যদি এই শেষ মুহূর্তে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে অ্যাকচুয়ালি তোমাদের কি করা উচিত বা কিভাবে পড়া উচিত। তো এই জন্যই মানে আমার কথাটা হচ্ছে এইটা যে মুশকিল আসান টেস্ট পেপার, মানে এটা কোনো নতুন টেস্ট পেপারের ব্র্যান্ড লঞ্চ হয় নাই। তোমরা মনে করো না যে ভাইয়া একটা নতুন টেস্ট পেপারের একটা ব্যবসায় নেমে গেছে, টেস্ট পেপার বের করছে, ব্যাপারটা ওইটা না। বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য একদম ফাইনাল মোমেন্টের প্রিপারেশনের জন্য টেস্ট পেপার সলভ করাটা হচ্ছে সবচাইতে ভালো প্রিপারেশন। তুমি যখন আসলে শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন না, যে তুমি শুধু বিগত 5টা বা 10টা বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করলে, সেইটাই শুধু না, বোর্ড কোয়েশ্চেনগুলোর সাথে সাথে তুমি দেখবা, আমি এটা সবসময় বলি যে ক্যাডেট কলেজের কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। ক্যাডেট কলেজের টেস্টের কোয়েশ্চেন সবচাইতে ইউনিক, সবচাইতে দারুণ দুর্দান্ত ফাটাফাটি কোয়েশ্চেনগুলো হচ্ছে ক্যাডেট কলেজের। সেই সাথে এনডিসি আছে, হলিক্রস আছে, সেন্ট জোসেফ আছে, ঢাকা শহরের কলেজগুলোর মধ্যে যদি বলি, এর বাইরে বিভিন্ন জেলা শহরে বা বিভাগীয় শহরে আরও অনেক বড় বড় নামকরা কলেজ আছে। তো এই সবগুলো কলেজে টেস্টের কোয়েশ্চেন আমি সলভ করে ফেলেছি, তার মানে আসলে আমার প্রিপারেশন খুবই ভালো। সো প্রিপারেশন কীভাবে ভালোভাবে নিব, এইটার আসলে ভাইয়া একটা কোনো সূত্র নাই যে আমি তোমাকে একটা সূত্র বলে দিলাম F = ma। তো শুধু এই F = ma টাইপসের কোনো সূত্র নাই, অনেক সূত্র আছে। তো ওই অনেক সূত্রের ভিতরে এইটাও একটা সূত্র যে তোমাকে কি করতে হবে, তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে সবচাইতে ভালোভাবে 100। সো এই জন্য আমি তোমাদের জন্য টেস্ট পেপার থেকে ফিজিক্সের একটা দুটো ম্যাথ একটু নিয়ে আসছি, সেই সাথে অঙ্কগুলো আমরা সলভ করতে করতে বিভিন্ন টপিক সম্পর্কেও ক্লিয়ার হয়ে যাবে। তো খেয়াল করো, মূলত সরল দোলকের একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি, যেটা বলা হয়েছে যে পাশের চিত্রে কি হয়েছে, পাশের চিত্রে 0.2 কেজি ভরের, অর্থাৎ এই ভরের কি দেওয়া আছে, এই ভরের একটা বব দেওয়া আছে একটা বস্তুকে ও বিন্দু থেকে এল 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য, এই যে কার্যকরী দৈর্ঘ্যটা কত, কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে এল বা 1 মিটার, কালারটা ম্যাচ করে গেছে আমাদের। তো কার্যকরী দৈর্ঘ্য আমি বলতে পারি এই 1 মিটারটা কি, 1 মিটারটা হচ্ছে এল কার্যকরী দৈর্ঘ্য। আচ্ছা, সুতার সাহায্যে ঝুলানো হলো, এ বিন্দু সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে। আচ্ছা, তাহলে এই যে এ বিন্দুটা আছে, এ বিন্দুটা কোনটা, এইটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা কি, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এবং এই পাশের বিন্দুটা কি, এই পাশের বিন্দুটা হচ্ছে সি বিন্দু। আচ্ছা, তো এ বিন্দুটা কি নির্দেশ করছে, এ বিন্দুটা নির্দেশ করছে বিস্তার, এ বিন্দুটা বিস্তার নির্দেশ করছে। খুব ভালো কথা, লিখে রাখলাম আমরা আমাদের সুবিধার জন্য। সো এ বিন্দু যদি বিস্তার নির্দেশ করে, যা ও বিন্দুতে 30 ডিগ্রি কোণ তৈরি করে, ও বিন্দুতে কি করে, ও বিন্দুতে ও 30 ডিগ্রি কোণ তৈরি করে, এ বিন্দু পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হলো। সো বুঝতেই পারছো এখানে যেটা হবে, বিভিন্ন পয়েন্টে
আমাদেরকে গতিশক্তি, বিভব শক্তি কত, যান্ত্রিক শক্তি, সাম্যাবস্থা, এইসব আমাদেরকে মেজার করতে বলা হবে। এবং খেয়াল করো এই কোয়েশ্চেনটা চিটাং কলেজ, চিটাংয়ের খুব বড় ফেমাস একটা কলেজ, তো ওই কলেজে টেস্ট পরীক্ষায় আসছিল এবং সেই সাথে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন আসছিল 2016 সালে। বা যদি আরও বেশি টেস্ট পেপার ঘাঁটতাম আমি দেখতাম যে আরও হয়তো দু একটা কলেজ বা দু একটা বোর্ড পরীক্ষায়ও হয়তো চলে আসছে। আচ্ছা, তাহলে অঙ্কটা একটু আমরা প্রবেশ করি। সি বিন্দুটা কি? সি বিন্দুটা অবশ্যই হচ্ছে ওর সাম্যাবস্থা। সি বিন্দুটা অবশ্যই হচ্ছে সাম্যাবস্থা। তাহলে দেখো এখান থেকে দুই একটা জানা কথা আছে আমাদের, সেটা কি? সেটা হচ্ছে বিস্তারে যদি আমি চলে যাই, আমি যদি একটা সিম্পল হারমোনিক মোশনের বিস্তারে চলে যাই, তো বিস্তারে চলে গেলে তার কাইনেটিক এনার্জির ভ্যালুটা হচ্ছে 0। সো বিস্তারে চলে গেলে তার ই টোটাল সমান কি? ই টোটাল সমান হচ্ছে ইপি বা পটেনশিয়াল এনার্জি, বা এইটা সমান কি? এইটা সমান হচ্ছে mgh। আচ্ছা, এই এইচ নিয়েও একটু কথা আছে, সেটা বলবো। আচ্ছা, তো বিস্তারে গতিশক্তির মান হচ্ছে 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তির মান তো 0ই হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে সাম্যাবস্থায়, আরেকটা কোথায়? আরেকটা হচ্ছে সাম্যাবস্থায়। তো সাম্যাবস্থাটা কোথায়, মানে বিস্তারটা কোথায়? বিস্তার কোথায় ওটা তো আমরা দেখতেই পাচ্ছি যে বিস্তার কোথায়। বিস্তারটা হচ্ছে ভাইয়া এ বিন্দু, কোয়েশ্চেনেও স্ট্রেইট বলে দেওয়া আছে। তাহলে বিস্তারটা কোথায়? বিস্তারটা হচ্ছে এ বিন্দুতে। আচ্ছা, আর সাম্যাবস্থাটা কোথায়? সাম্যাবস্থাটা হচ্ছে ভাইয়া একদম নিচে দেখতে পাচ্ছি, সাম্যাবস্থাটা হচ্ছে সি বিন্দুতে। সাম্যাবস্থাটা হচ্ছে সি বিন্দুতে। আচ্ছা, তো সাম্যাবস্থায় চলে গেলে কি হবে? সাম্যাবস্থাটা হচ্ছে বেসিক্যালি গতিপথের সর্বনিম্ন বিন্দু। তো সর্বনিম্ন বিন্দুতে পটেনশিয়াল এনার্জি কত থাকে? 0, একদম মাটিতে। আবার পটেনশিয়াল এনার্জি কোত্থেকে আসবে? তাহলে এই জায়গায় ওর পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কি? পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা হচ্ছে 0। সুতরাং এই জায়গায় আমরা বলতে পারবো যে সাম্যাবস্থায় চলে গেলে ই টোটাল, সাম্যাবস্থায় চলে গেলে ই টোটাল সমান কি হবে? ই টোটাল সমান হবে হচ্ছে শুধুমাত্র তার কাইনেটিক এনার্জি। সেই কাইনেটিক এনার্জি সমান কি? সেই কাইনেটিক এনার্জি সমান হচ্ছে 12 mv²। তাহলে একটা হলে গেল বিস্তারের কথা, একটা চলে গেল হচ্ছে সাম্যাবস্থার কথা, আর আরেকটা চলে আসছি আমি যদি মাঝামাঝি কোনো বিন্দু হয়। ঠিক আছে, মাঝামাঝি যে কোনো একটা বিন্দু। তো মাঝামাঝি যে কোনো একটা বিন্দুর পরিচয়টা কি? মাঝামাঝির বিন্দুর পরিচয়টা হচ্ছে বি বিন্দু। তাহলে মাঝামাঝি যেই বিন্দুটা আছে সেই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। তাহলে বি বিন্দুতে ঘটনা কি? বি বিন্দুর ঘটনাটা হচ্ছে এই বিন্দুতে আসলে মানে কোনোটাই 0 না। ঠিক আছে, শুধুমাত্র বিস্তারে গেলে গতিশক্তি 0, বিস্তারে গেলে গতিশক্তি 0, সাম্যাবস্থায় আসলে পটেনশিয়াল এনার্জি 0। কিন্তু মাঝামাঝি যেই বিন্দুটা আছে ওই বিন্দুতে আসলে ই টোটাল সমান কি হবে? ওই বিন্দুতে ই টোটাল সমান অ্যাকচুয়ালি ওর পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি দুইটাই হবে। বি বিন্দুতে ওর পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি দুটোই হবে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এবারে চলে আসি। আচ্ছা, এইচের কথা হচ্ছিল, তো তোমরা যারা এই সিম্পল হারমোনিক মোশন ভালো করে পড়েছো বা এই পেন্ডুলামের ব্যাপার স্যাপার জানা আছে, তো তারা খুব ভালো করেই জানো বা বুঝবা। সেটা হচ্ছে আমি ধরে নিলাম এই হচ্ছে একটা সরল দোলক। আচ্ছা, এই কি? এই হচ্ছে ওর সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল। তো এখন এই সরল দোলকটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসছি, ওর একটা সরণ হয়েছে। সরণটা কত? সরণটা হচ্ছে কৌণিক সরণ। কৌণিক সরণটা কত? কৌণিক সরণটা হচ্ছে থিটা। তো এই থিটা কৌণিক সরণ যখন হয়েছে তখনও কিন্তু ওর কার্যকরী দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় নাই। কার্যকরী দৈর্ঘ্য আগেও এল ছিল, কার্যকরী দৈর্ঘ্য এখনও এল আছে। তাহলে এখানে যদি আমি মনে মনে একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এই যে উপরের অংশটুকু কোনটা ভাইয়া? এইটার কথা বলছি ভাইয়া। এই যে এইটুকু উপরের এই বেগুনি রঙের খাঁচকাটা এইটুকু এরিয়া। তো এইটুকু এরিয়ার দৈর্ঘ্য কি হবে? এইটুকু এরিয়ার দৈর্ঘ্য হবে এল বাহু, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এইটুকুর ভ্যালু হবে হচ্ছে এল কস থিটা। ওইটুকুর উপরেরটুকুর ভ্যালু কি? উপরেরটুকুর ভ্যালু হচ্ছে এল কস থিটা। এখন ববটা ছিল মনে করো সাম্যাবস্থায় সি বিন্দুতে, ববটা উঠে গেছে কোথায়? বিস্তারে এ বিন্দুতে। তো এই যে একটু উঠে গেছে, এখানে ছিল এখানে উঠে গেছে, তো ওর একটা কি হয়েছে? উলম্ব সরণ হয়েছে। তো এই উলম্ব সরণটার মান কত? উলম্ব সরণটার মান যদি হয় এইচ, উলম্ব সরণের মান যদি এইচ হয়, তাহলে এইচ সমান আমি কি বলতে পারবো? এই পুরা রশির দৈর্ঘ্য কত? পুরা রশির দৈর্ঘ্য হচ্ছে এল। উপরেরটুকু কত? উপরের এইটুকু হচ্ছে এল কস থিটা। তাহলে নিচের এইটুকু কি হবে? এল মাইনাস এল কস থিটা। তাহলে
সরল দোলকের ববের উলম্ব সরণ এইচ ইকুয়ালস টু কি, এইচ ইকুয়ালস টু হচ্ছে এল মাইনাস এল কস থিটা। এই হচ্ছে সরল দোলকের ববের উলম্ব সরণ এইচ ইকুয়ালস টু এল মাইনাস এল কস থিটা। তো এখানে অ্যাকচুয়ালি আমরা সকল কনসেপশনই অলমোস্ট পাই গেছি। তো এবার এই কনসেপশনগুলো ইউজ করে আমরা খুব সুন্দরভাবে অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে আসো আমরা ক নাম্বার অঙ্কটা, এতক্ষণ আমরা প্রশ্নই দেখি নাই, আমরা অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের কী ধরনের সূত্র দরকার বা কী ধরনের কনসেপশন দরকার সেটা একটু সামান্য করে বলে দিলাম। আচ্ছা, তাহলে ক নম্বরে কি জিজ্ঞেস করা হয়েছে? ক নম্বরে জিজ্ঞেস করা হয়েছে উদ্দীপকের বি বিন্দুতে। তো বি বিন্দুটা কোথায়? বি বিন্দুটা হচ্ছে এই মাঝামাঝি, এইটা হচ্ছে উদ্দীপকের বি বিন্দু। তাহলে উদ্দীপকের এই বি বিন্দুতে দোলকটির গতি শক্তি বের করো, গতি শক্তি বের করো। আচ্ছা, তো খেয়াল করো বি বিন্দুতে দোলকের কি আছে? বি বিন্দুতে দোলকের পটেনশিয়াল এনার্জিও আছে, কাইনেটিক এনার্জিও আছে। আচ্ছা, এটাই হচ্ছে ওর ই টোটাল। এখন অন্য যে কোনো বিন্দুর সাপেক্ষে, ধরো এ বিন্দুর সাপেক্ষেই আমরা চাইলে ওর ই টোটালের মান কত বের করে নিতে পারি। এবং মানে শক্তি তো আসলে সংরক্ষণশীলই থাকবে, ঠিক আছে, যান্ত্রিক শক্তি তো তার নিত্যতার সূত্র মেনেই চলবে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি, এই সবগুলোর মান অ্যাকচুয়ালি কী হবে? সমান হবে। তো এই জন্য আসলে খ নাম্বার অঙ্কটা করতে আমার একটু মানে প্রশ্নটা পরে একটু হাসিই পাইছে যে উদ্দীপকে ব্যবহৃত দোলকটিতে বা উদ্দীপকে ব্যবহৃত দোলকটি যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা। মেনে চলে, তাইলে আবার ওটা গাণিতিক বিশ্লেষণ করে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এটা পরের কথা। তাহলে ক নাম্বারে আসো। ক নাম্বারে আমরা ফার্স্টে কী করবো? আমরা ফার্স্টে ই টোটাল বের করে নিব। এ বিন্দুর জন্য ই টোটালটা কত বের করে নিব? ই টোটাল সমান হবে এম জি এইচ। এইচের ভ্যালু কোত্থেকে আসবে? এইচের ভ্যালু আসবে এখান থেকে। আচ্ছা, এরপরে বি বিন্দুতে চলে যাব। বি বিন্দুতে গিয়ে পটেনশিয়াল এনার্জিটা বের করে নিব, ইপি প্রাইম। এই ইপি প্রাইম সমান কি আসবে? ইপি প্রাইম সমান আসবে এম জি এইচ প্রাইম। এই এইচ প্রাইমের ভ্যালু কীভাবে আসবে? এইচ প্রাইমের ভ্যালু এই একই সূত্র দিয়ে আসবে। এখন কথা হচ্ছে থিটার ভ্যালু এক একের ক্ষেত্রে এক এক রকম। যেমন এ বিন্দু হচ্ছে বিস্তার, তো বিস্তারের জন্য থিটার ভ্যালুটা সবচেয়ে বেশি, 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি দেওয়াই আছে। এবং বি বিন্দুটা মাঝামাঝি যে কোনো একটা জায়গায়, তো বি বিন্দুর জন্য থিটার ভ্যালু কত? বি বিন্দুর জন্য থিটার ভ্যালু হচ্ছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে চলে আসি আমরা, এতক্ষণ হয়তো তোমরা অনেকেই করে ফেলছো। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে বিস্তারে, আমরা প্রথম ক্যালকুলেশনটা করব হচ্ছে বিস্তারে, অথবা বিস্তারকেই তো আমরা এ বিন্দু বলছিলাম, ওকে ফাইন, বিস্তারে অথবা হচ্ছে এ বিন্দুতে। তো বিস্তারে বা এ বিন্দুতে কি হবে? এ বিন্দুতে ই টোটাল, এ বিন্দুতে ই টোটাল সমান হবে হচ্ছে এম জি এইচ। এইচ সমান কী হবে? এইচ সমান হবে হচ্ছে এল মাইনাস এল কস থিটা। দ্যাট মিন্স আমরা কি লিখতে পারবো? আমরা লিখবো এ বিন্দুর জন্য এল মাইনাস এল কস 30 ডিগ্রি, এল এর ভ্যালু হচ্ছে 1 মিটার। তাহলে চলে আসি, এই জায়গায় আমি লিখবো হচ্ছে এম জি ইন্টু এল মাইনাস এল কস থিটা না, তো তাইলে তো এল রে কমন নেওয়া যায়, এম জি এল কমন নিলাম ইন্টু 1 মাইনাস কস থিটা। কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় নাই। ভাইয়া কি করছে? ভাইয়া হচ্ছে জাস্ট এইখান থেকে এলটাকে কমন নিয়ে লিখে দিয়েছে 1 মাইনাস কস থিটা। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এই জায়গা দিয়ে চলে আসি, সব কিছুর ভ্যালু বসাই। ভরের মান কত ছিল? ভরের মান ছিল হচ্ছে 0.02, তাহলে 0.02 ইন্টু 9.8 ইন্টু এল এর মান হচ্ছে 1 মিটার ইন্টু 1 মাইনাস কজ 30 ডিগ্রি বা ইকুয়ালস টু, খুব ছোট কিছু একটা ভ্যালু আসবে বলে আমার মনে হচ্ছে, বড় সড়ো কোনো একটা ভ্যালু আসার তেমন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাহলে 0.02 ইন্টু 9.8 ইন্টু ডিরেক্ট লিখে দিলেই হয় 1 মাইনাস কজ 30। তাহলে এখান থেকে পেয়ে গেলাম বেশ ছোট একটা ভ্যালু আসছে 0.02625, অনেক কিছু 0.0263, এটাই আমি লিখলাম। ই টোটালের ভ্যালু কত? ই টোটালের ভ্যালু 0.0263 জুলস। আচ্ছা, তাহলে এইটা কি? এইটা হচ্ছে এ বিন্দুতে তার মোট শক্তির পরিমাণ। আচ্ছা, এখন এবারে আমি চলে আসবো কোথায়? এবারে আমি চলে আসবো হচ্ছে বি বিন্দুতে, মাঝামাঝি যে জায়গাটা ছিলাম, ঠিক আছে, বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে ওর তো দুই ধরনের এনার্জি আছে। বি বিন্দুতে আমরা দেখে আসছি যে বি বিন্দুটা যেহেতু
মাঝামাঝি একটা জায়গায়, গতিপথের মাঝামাঝি একটা জায়গায়, তার মানে ওর বিভব শক্তিও আছে, ওর গতি শক্তিও আছে। তাহলে বিভব শক্তি গতিশক্তি দুটোই যদি থাকে তাহলে আমরা শুধু আগে বিভব শক্তিটা বের করি, এরপর গতিশক্তিটা আমরা অটোমেটিক বের করে ফেলতে পারবো। তাহলে চলে আসো বি বিন্দুতে আমরা কি পাবো, বি বিন্দুতে আমরা পাবো হচ্ছে পটেনশিয়াল এনার্জি। সো ইপি প্রাইম ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু এম জি এইচ প্রাইম, বা এইটাকে কি লিখতে পারবো, এইটাকে লিখতে পারবো এম জি এইচ প্রাইমের জায়গায় লিখবো এল কমন নিব, এরপর লিখবো 1 মাইনাস কজ 15 ডিগ্রি। 1 মাইনাস কজ 15 ডিগ্রি কী করে আসছে আশা করি বুঝতে কারো সমস্যা নাই। তাহলে ক্যালকুলেশন করি, তাহলে এম বসাইছি, জি বসাইছি, এলও বসানো আছে, তাহলে শুধু এই 30টাকে 15 করে দেই নাকি বলো। তাহলে করে দিলে পরে ওরে বাবা কী যেন একটা অ্যান্সার পাইলাম, বেশ একটা 6.68 into 10 inverse 3, 6.68 into 10 inverse 3 জুল, এরকম একটা ভ্যালু আমরা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে বি বিন্দুতে কি পাইছি, বি বিন্দুতে পাইছি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। সুতরাং বি বিন্দুতে কাইনেটিক এনার্জি কত হবে, ই টোটাল থেকে এটা বিয়োগ করে দিব। সুতরাং হচ্ছে বি বিন্দুতে কাইনেটিক এনার্জি, গতিশক্তি বাইর করতে চাই, তো গতিশক্তি কিভাবে বাইর হবে, যেহেতু টোটাল এনার্জি জানো, তাহলে ই টোটাল থেকে কি করব ভাইয়া, ই টোটাল থেকে আমি বিয়োগ করে দিব ইপি প্রাইম, দুইটার ভ্যালুই চোখের সামনে আছে। তাহলে এইটার ভ্যালু কত, 0.0263 মাইনাস 6.68 ইন্টু 10 ইনভার্স 3, দেয়ারফর আমরা পাইলাম হচ্ছে 19.62 ইন্টু 10 ইনভার্স 3। আমি সরাসরি অ্যান্সার লিখছি, আশা করি তোমাদের কারো সমস্যা হবে না। 19.62 ইন্টু 10 ইনভার্স 3 জুল। সো এইটাই বেসিক্যালি হচ্ছে আমার ক নাম্বারের অ্যান্সার, এইটাই হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, ক নাম্বারের অ্যান্সারটা এইটা। আর খ নাম্বারটা বেসিক্যালি অতি সহজ, খ নাম্বারটা বেসিক্যালি অতি সহজ, কারণ অলরেডি আমি দুইটা বিন্দুর হিসাব নিকাশ করে ফেলছি, এ বিন্দুর হিসাব নিকাশও করে ফেলছি এবং বি বিন্দুরও হিসাব নিকাশ করে ফেলছি। তো বি বিন্দুর পটেনশিয়াল এনার্জি জানো, বি বিন্দুর কাইনেটিক এনার্জি জানো, তো দুইটাকে হিসাব করলে যোগ করলে মোট শক্তি বের হবে। ওই মোট শক্তি এ বিন্দুতে মোট শক্তির সমান হবেই, কারণ একই জায়গা থেকেই তো বের করে আনছি, তাহলে অবশ্যই এ বিন্দুতে মোট শক্তির সমান হবে। আচ্ছা, যেটা জানি না আমরা সেটা হচ্ছে নতুন আরেকটা পয়েন্ট বা সাম্যাবস্থা, সেটা হচ্ছে সি বিন্দু। তাহলে সি বিন্দুর একটা ছোট্ট কাহিনী আমরা করে আসি। তাহলে আমরা যেটা করব সি বিন্দুর জন্য বা সি বিন্দুতে, তো খেয়াল করো কণাটাকে ছেড়ে দেওয়া হয়েছে কোত্থেকে, কণাটাকে ছেড়ে দেওয়া হয়েছে তার বিস্তার থেকে, এ বিন্দু থেকে। আর কণাটা এখন কোথায় আসছে, কণাটা এখন আসছে সি বিন্দুতে সাম্যাবস্থায়। তো এইটুকু জায়গায় কণাটার কি হয়েছে, একটা উলম্ব সরণ হয়েছে এইচ। কণাটা যখন এ বিন্দুতে ছিল তখন তার আদিবেগের ভ্যালু কত ছিল, 0। কণাটা যখন সি বিন্দুতে আসছে তখন তার একটা শেষ বেগের ভ্যালু আসছে ভি। তো এই শেষ বেগটার ভ্যালু আমরা একটু বের করতে চাই, কিভাবে বের করব, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। তাহলে এইচের ভ্যালু কোনটা বসবে, এইচের ভ্যালু আমাদের বসবে হচ্ছে একদমই যে প্রথমটা, এইচের ভ্যালু বসবে হচ্ছে প্রথমটা। কেন, কারণ আমি সাম্যাবস্থা এবং বিস্তার এদেরকে নিয়ে কাজ করছি। তাহলে ইউ স্কোয়ারের ভ্যালু 0, তাহলে 2 ইন্টু জি এর ভ্যালু কত 9.8 ইন্টু এইচের ভ্যালু কত, এইচের ভ্যালু হচ্ছে এল মাইনাস এল কস থিটা, দ্যাট মিনস 1 মাইনাস কস থিটা, এল এর ভ্যালু 1, তাহলে 1 ব্র্যাকেট করে দিব 1 মাইনাস কস 30 ডিগ্রি। তাহলে ভ্যালুটা পেয়ে গেলাম, আধ্যাত্মিক অ্যান্সার 2.63, এটা আসছে না, 2.63। তাহলে সি বিন্দুতে বেগের মান কত পাইছি, বেগের মান পাইছি হচ্ছে 2.63 মিটার পার সেকেন্ড। তাহলে সি বিন্দুতে কি বাইর করতে চাই ভাইয়া, সি বিন্দুতে বের করতে চাই হচ্ছে গতি শক্তি। তাহলে সি বিন্দুতে গতি শক্তিটা কত হবে, ই টোটাল মানেই তো আসলে ওর গতি শক্তি, দ্যাট মিনস হাফ এম ভি স্কোয়ার। তাহলে 0.5 কই ভাইয়া, 0.5 কেন, হাফ তাই, ইন্টু 0.02 ভরের মান ইন্টু বেগের মান কত 2.63 স্কোয়ার করলে আসছে 0.069। ই টোটালের ভ্যালু তো আসলে এরকম আসার কথা না, 0.069, সেটা তো ইপি প্রাইমের ভ্যালু চলে আসলো।
ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। এইচ এর ভ্যালু নিশ্চয়ই আমরা ঠিক মতো বসিয়েছি। এইচ এর ভ্যালু কত ছিল? এইচ এর ভ্যালু ছিল হচ্ছে এল মাইনাস 1 cos থিটা, তাহলে ই টোটাল সমান তো হাফ এম ভি স্কোয়ারই আসবে। তাহলে আরেকবার একটু দেখে আসি, হাফ এম ভি স্কোয়ার 0.021 মাইনাস cos থিটা তো লিখি নাই, 2 into 9.8 into হচ্ছে 1 মাইনাস cos 30, ওইটার ভ্যালু হচ্ছে 2.62, এটা 2.62 আসছে। হ্যাঁ, তো সবই ছিল। mv square 0.02 into answer square divided by 2, হাফ এম ভি স্কোয়ারের ভ্যালুটা আমার এই ভ্যালুটা চলে আসতেছে, যেটা অ্যাকচুয়ালি আসা তো কোনো কারণ নাই, যেটা অবভিয়াসলি তাহলে কোন জায়গায় আমি একটা ভুল করছি, কোথায় 1 মাইনাস cos 30 ডিগ্রি লিখছি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। ওহো, এটা ভি স্কোয়ারের ভ্যালু, ম্যান, আই গট ইট। লাইভ ক্লাস হইলে আসলে এতক্ষণে তোমরা আমাকে অনেকক্ষণ আগেই বলে দিতে পারতা যে ভাই এখানে এই গ্যাঞ্জামটা হয়েছে। সেটা হচ্ছে ওই যে 2.63 আমি পাইছি, সেটা হচ্ছে এই যে 2.63 ভ্যালুটা আমি পাইছি, সেইটা অ্যাকচুয়ালি ভি স্কোয়ারের মান। দিস ইজ অ্যাকচুয়ালি, রাবার দিয়ে লেখা শুরু করছি এবার, দিস ইজ অ্যাকচুয়ালি ভি স্কোয়ার। সুতরাং ভি ইকুয়ালস টু কী আসবে? ভি ইকুয়ালস টু আসবে হচ্ছে এইটার রুট, তাহলে রুট ওভার করলে আমরা পাচ্ছি 1.62। ভি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, ভি এর ভ্যালু হচ্ছে 1.62 মিটার পার সেকেন্ড। সুতরাং এবার হচ্ছে কি বাইর করব? এবার হচ্ছে বাইর করব হচ্ছে কাইনেটিক এনার্জি, দ্যাট মিনস হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার আসি 0.5 ইন্টু 0.02 ইন্টু 1.62 স্কোয়ার, 0.02644 ই কে ইকুয়ালস টু, এইটাই বেসিক্যালি 0.02644। তো এইটাই বেসিক্যালি কার সমান? এইটাই বেসিক্যালি ই টোটালের সমান। সো এইখানে খ নাম্বার অঙ্কে আমাদেরকে আসলে এইটাই দেখাইতে হবে যে প্রতিটা বিন্দুতে, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, প্রতিটা বিন্দুতে আসলে মোট শক্তির মান সমান। তো বাকি দুটো তো সমান আগে থেকেই করে আসছি, এ বিন্দু আর বি বিন্দু আগে থেকেই সমান ছিল, এ আর বি এর কাহিনী আমরা করে ফেলছি। তো এখানে এসে যা সি বিন্দুটাকে করে দিলাম, তাহলে আমরা বলতে পারবো যে প্রথম অঙ্কটা কি, যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা। তো তুমি বলবা যে হ্যাঁ, অবশ্যই যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে, এটাই স্বাভাবিক। ওকে, আই হোপ সবাই বুঝতে পারছি। আচ্ছা, একটু সামনে চলে যাই, দেখি আরেকটা ছোটো ম্যাথ আমাদের আছে, মানে ছোটো ম্যাথ, একটু বড় ম্যাথ। এই ম্যাথটা তোমরা দেখো চিটাং বোর্ডে আসছে 2017, এর বাইরে আইডিয়াল কলেজে টেস্ট পরীক্ষা আসছিল মোস্ট প্রবলি 2018 বা 19 সালের দিকে, একদম রিসেন্ট লাস্ট যে টেস্ট পেপারটা বেরিয়েছে সেটা থেকেই অঙ্কগুলো আমি উঠিয়েছি। আচ্ছা, যেটা বলা হয়েছে একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে। সো এইটা দেওয়া আছে হচ্ছে কুয়ার গভীরতা এল, এই কুয়ার ব্যাস দেওয়া আছে 4 মিটার, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 2 মিটার। আচ্ছা, কুয়াটাকে 20 মিনিটে পানি শূন্য করতে এত হর্স পাওয়ারের একটি পাম্প লাগানো হলো। সুতরাং P1 ইকুয়ালস টু কত? P1 ইকুয়ালস টু হচ্ছে 6.87 ইন্টু 746। আমি শুরুতেই যেটা করলাম ওকে ওয়াটে কনভার্ট করে দিলাম। সো 6.87 ইন্টু 740, আরে বাবা, সব পাওয়ার টাওয়ার দিয়ে কি একটা অবস্থা। 6.87 ইন্টু 746 করলে আমি পেয়ে যাচ্ছি 5125.02। অবশ্যই এই এককটা হচ্ছে ওয়াট। আচ্ছা, এই হচ্ছে ওর ক্ষমতা। সে 20 মিনিটে পানি শূন্য করতে পারে। অর্ধেক পানি শূন্য করার পর পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় অন্য একটি পাম্প লাগানো হলো, এবং খেয়াল করো তোমাকে বলছে
নির্ধারিত সময়ে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, তাইলে প্রথম কুয়া না, মানে প্রথম যেই মেশিনটা আমাদের আছে, পাম্পটা আমাদের আছে, ও একটা সময় নিয়েছে, ধরে নিলাম সেই সময়টা হচ্ছে T1। দ্বিতীয় পাম্পটা একটা সময় নিয়েছে, সেই সময়টা ধরে নিলাম হচ্ছে T2। T1 এবং T2 এই দুইটার যোগফল হচ্ছে 20 মিনিট। ঠিক আছে, 20 মিনিটে সে হচ্ছে কুয়াটাকে পানি শূন্য করতে পারে। আচ্ছা, তো T1 বাইর করতে হবে, T2 বাইর করতে হবে, 1 নম্বর অঙ্কে শুধু T1 বাইর করতে বলছে। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করি যে চৌবাচ্চায় পানির ভর কত। চৌবাচ্চায় পানির ভরটা আমাদের দেওয়া নাই, কিন্তু চৌবাচ্চার সাইজ ডিমেনশন আয়তন দেওয়া আছে। সো চৌবাচ্চার পানির ভর M ইকুয়ালস টু রো ইন্টু ভি ইকুয়ালস টু রো ইন্টু, যেহেতু জিনিসটার গভীরতা এবং ব্যাস দেওয়া আছে, তার মানে ও একটা সিলিন্ড্রিক্যাল শেপের জিনিস, অর্থাৎ আমি লিখে দিব পাই আর স্কোয়ার ইন্টু এল। দ্যাট মিনস আমি লিখব 1000 ইন্টু 3.14 ইন্টু আর স্কোয়ার মানে 2 স্কোয়ার ইন্টু এল মানে কত, সম্পূর্ণ গভীরতা এখানে বসাবো, সম্পূর্ণ গভীরতা কত, 10 মিটার। দেয়ারফর 1000 ইন্টু 3.14 আর হারে 1000 into 3.14 into 4 into 10, that means 1,25,600। বাবা, প্রচুর পানি। 1,25,600 কেজি, এইটুকু পরিমাণ পানি। এইটা হচ্ছে চৌবাচ্চায় মোট পানির ভর, চৌবাচ্চায় মোট পানির ভর। তো এখন তোমাকে যেহেতু বলে দিছে যে প্রথম চৌবাচ্চাটা প্রথম পাম্পটা কদ্দুর খালি করছে, অর্ধেক, এবং দ্বিতীয় পাম্পটাও কদ্দুর খালি করছে, অর্ধেক। সুতরাং উভয় পাম্পের খালিকৃত ভরের পরিমাণ সমান। তো সেইটা হচ্ছে উভয় পাম্প খালি করে বা আলাদা আলাদাভাবে খালি করে, যেটাই বলো না কেন, সেটা কত, উভয় পাম্প কদ্দুর খালি করে ভাইয়া, উভয় পাম্প খালি করে হচ্ছে, ধরে নিলাম এটাকে তুমি নাম দিলা এম প্রাইম। এই এম প্রাইম সমান কি, m/2। এম প্রাইম সমান কি, m/2, অর্থাৎ 1,25,600 ডিভাইডেড বাই 2, তাহলে কত, 62 জাতীয় কিছু একটা আসবে, ডিভাইড বাই 2, হ্যাঁ 62,800। দ্যাট মিনস 62,800 কেজি। এইটুকু পানি, এই পানি প্রথম পাম্প খালি করে অর্ধেক, এই পানি দ্বিতীয় পাম্প খালি করে অর্ধেক। আচ্ছা, অর্ধেক অর্ধেক করে খালি করে। আচ্ছা, প্রথম পাম্পটি কত সময় নষ্ট হয়েছিল, আচ্ছা তো সময় বাইর করতে হবে। তো এখন এই জায়গায় আমরা সূত্র তো জানি যে P ইকুয়ালস টু হচ্ছে W ডিভাইডেড বাই T। তো এখানে W1 নাম দিলাম, এটাকে T1 নাম দিলাম, তাহলে P1 সমান হচ্ছে W1 ডিভাইডেড বাই T1। তো এই W1 এর জায়গায় আমি কি লিখবো, W1 এর জায়গায় লিখবো হচ্ছে mgh1 ডিভাইডেড বাই হচ্ছে T1। তো একটু খেয়াল করো যে আমি যদি প্রথম পাম্পটার কথা চিন্তা করি, যে এটা কার জন্য আমি চিন্তা করছি, এটা আমি চিন্তা করছি আপাতত প্রথম পাম্পের জন্য। তো প্রথম পাম্পটা পানি ছিল কতটুকু, পানি ছিল হচ্ছে সম্পূর্ণ। তো এই সম্পূর্ণ পানির গভীরতা কত, সম্পূর্ণ পানির একটা গভীরতা ছিল, সেইটা হচ্ছে L। তো কতটুকু খালি করছে প্রথম পাম্পটা, কতটুকু খালি করছে, প্রথম পাম্পটা খালি করছে অর্ধেক, প্রথম পাম্পটা অর্ধেক খালি করছে, তার মানে ও কতটুকু খালি করছে, সে খালি করছে L/2। তাইলে এই L/2 এর ভর কেন্দ্র কোথায়, ভর কেন্দ্র হচ্ছে মাঝখানে, তাহলে H এর মান কত হবে, এই ভর কেন্দ্রকে উপরে উঠাইলে যত হয় তাই হচ্ছে আসলে H এর মান। এই ভর কেন্দ্রকে টেনে উপরে উঠাইলে যা হবে, দ্যাট মিনস H এর ভ্যালু কত, H এর ভ্যালু হচ্ছে L/4। কার জন্য, H এর ভ্যালু L/4 হচ্ছে উপরের অর্ধেক খালি করার জন্য। প্রথম পাম্প না বলে তুমি এইটা এইভাবেও মনে রাখতে পারো, সেইটা হচ্ছে উপরের অর্ধেক, উপরের অর্ধেক খালি করলে, উপরের অর্ধেক খালি করলে কি হবে, উপরের অর্ধেক খালি করলে H এর ভ্যালু হবে L/4। তাহলে এখন থেকে আমরা ওই যে ফর্মুলা দেখছিলাম, যে P1 ইকুয়ালস টু হচ্ছে mgh1 ডিভাইডেড বাই T1, বা এখান থেকে আমি কি লিখবো, এখান থেকে আমি লিখবো T1 ইকুয়ালস টু হচ্ছে mgh1 ডিভাইডেড বাই P1। দেয়ারফর m এর ভ্যালু কত লিখবো, 62,800, 62,800
ইন্টু জি এর ভ্যালু কত লিখবো 9.8 ইন্টু H1 এর ভ্যালু কত লিখবো L/4 দ্যাট মিন্স 10 ডিভাইডেড বাই 4 দ্যাট মিন্স 2.5 তাহলে ইন্টু হচ্ছে 2.5 ডিভাইডেড বাই কত যেন দেখছি ভুলে গেছি 5125.02 5125.02 সেকেন্ডে আসবে অ্যান্সার। সব কিছু আমি এসআইকোকে বসাইছি। দেখি এবার 62,800 ইন্টু 9.8 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 5125.02 আল্লাহ মালুম কী করছি 300.21 এরকম একটা ভ্যালু আমি পাইছি 300.21 সেকেন্ড। বা এখান থেকে আমরা কি বলতে পারবো এখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের T1 এর ভ্যালু কত T1 এর ভ্যালুটা আমরা জেনে গেছি T1 এর ভ্যালু কত T1 এর ভ্যালু হচ্ছে 300.21 সেকেন্ড অথবা এটাকে চাইলে কত হয় রে 530 তার মানে হচ্ছে 5 মিনিট 21 সেকেন্ড ওইটাও বলতে পারি আমরা 5 মিনিট 21 সেকেন্ড। আই হোপ আই এম নট রং। তাহলে এখান থেকে T2 এর ভ্যালু তুমি বলে দিতে পারো T2 এর ভ্যালু কত আসবে T2 এর ভ্যালু আসবে হচ্ছে 14 মিনিট ও পাশে থাকবে হচ্ছে 39 সেকেন্ড অথবা এইটাকে তুমি হিসাব করে বসায় দাও 14 × 60 প্লাস 39 অর্থাৎ 879 ওকে আচ্ছা 879 সেকেন্ড এইটুকু সময় কে নিছে এইটুকু সময় নিছে দ্বিতীয় পাম্প। আচ্ছা তো দ্বিতীয় পাম্পের জন্য আবার ঘটনাটা কি এটা একটু এখান থেকে বুঝে যাই যে দ্বিতীয় পাম্প তো আসলে খালি করছে কতদূর নিচের অর্ধেক। আমরা এখন নিচের অর্ধেক খালি করব আমরা খালি করব হচ্ছে নিচের অর্ধেক যেটা কে করছে যেটা করছে হচ্ছে দ্বিতীয় পাম্প। তাহলে দ্বিতীয় পাম্প যদি নিচের অর্ধেক খালি করে তাহলে এই নিচের অর্ধেকের ভরকেন্দ্র কোথায় নিচের অর্ধেকের ভরকেন্দ্র হচ্ছে ঠিক ওর মাঝখানে। তো এখান থেকে এটাকে উপরে উঠাইতে হবে। তো এইটুকুর গভীরতা কত এইটুকুর গভীরতা অর্ধেক L/2 উপরের এইটুকুর গভীরতা কত অর্ধেক L/2। আচ্ছা এই ভরকেন্দ্র কোথায় আছে ভরকেন্দ্র আবার থাকে হচ্ছে হাইটের বা ভার্টিক্যালের হাফ পয়েন্ট মিড পয়েন্টে। আমাদের বডির ভরকেন্দ্র কোথায় আমাদের ঠিক শরীরের মাঝামাঝি দ্যাট মিন্স এইটার নিচের টুকুর ভর কত L/4 এবং উপরের টুকুর ভর কত L/4। তাহলে কতটুকু উঠাইতে হয়েছে এই পুরাটাই হচ্ছে H এর মান। সো নিচের অর্ধেক খালি করার জন্য H এর ভ্যালু হচ্ছে L/4 প্লাস L/2 অথবা হচ্ছে 3L/4 3L/4 হচ্ছে H এর ভ্যালু কার জন্য নিচের অর্ধেকের জন্য। আচ্ছা কি বলছে একটু দেখে আসি প্রথম ও দ্বিতীয় পাম্পের ক্ষমতা অভিন্ন কিনা। তো প্রথম পাম্পের ক্ষমতা তো আমরা জানি দ্বিতীয় পাম্পের ক্ষমতাটা বের করতে হবে। আচ্ছা তো দ্বিতীয় পাম্প কতটুকু সময় নিছে দ্বিতীয় পাম্প কতটুকু সময় নিছে আমি জানি দ্বিতীয় পাম্প কতটুকু পানি খালি করছে আমি জানি। তাহলে mgh ডিভাইডেড বাই T2 করে দিলেই তো হইল। তাহলে তাহলে আমি চলে আসি কোথায় ঝটপট চলে আসি হচ্ছে আমি দ্বিতীয় পাম্পের ক্ষমতা P2 মানে কি দ্বিতীয় পাম্পের ক্ষমতা ইকুয়ালস টু mgh2 ডিভাইডেড বাই হচ্ছে T2 দ্যাট মিন্স কত রে ওইটা 62,800 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে H2 এর ভ্যালু কত H2 এর ভ্যালু হচ্ছে 3L/4 মানে কত 3L/4 মানে 7.5 L এর ভ্যালু 10 হিসাব করলে তাই আসবে। তাহলে 7.5 ডিভাইডেড বাই সময় কত 879। আরও একটি মিষ্টি ক্যালকুলেশন চলো দেখে আসি 62,800 ইন্টু 9.8 ইন্টু 7.5 ডিভাইডেড বাই 879 আরে একসাথে সব 5251 অলমোস্ট একই অ্যান্সার আমার চলে আসছে 5251 পয়েন্ট হচ্ছে 19 ওয়াট। তো খেয়াল করো এইটা হচ্ছে দ্বিতীয় পাম্পের ক্ষমতা 5251.19 এবং এইটা হচ্ছে প্রথম পাম্পের ক্ষমতা 5125 আর এটা হচ্ছে 5251। তো আসলে দুইটা ক্ষমতা অলমোস্ট কাছাকাছি আমরা বলবো যে হুবহু এক না বাট অনেকটাই কাছাকাছি ঠিক আছে ওকে। সো দেখো মানে বুঝতেই তো পারতেছো টেস্ট পেপারেই মুশকিল আসান
যে তোমার বোর্ড পরীক্ষার জন্য তোমার যেই প্রিপারেশনটা নেওয়া লাগবে সেটার সবচাইতে বেটার প্রিপারেশনটা তুমি নিতে পারবা যদি তুমি আসলে খুব ভালো করে টেস্ট পেপারগুলো সলভ করো, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলবো আমাদের কিন্তু এইচএসসি 2021-এর জন্য জোশ ফাটাফাটি একটা কোর্স আমরা খুব রিসেন্টলি লঞ্চ করেছি। এখনও কোর্সে এনরোলমেন্ট চলছে, স্টুডেন্টরা ভর্তি হচ্ছে এবং সামনের মাসের মোস্টলি সেপ্টেম্বরের 4 তারিখ থেকে আমাদের এই কোর্সটা শুরু হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের এইচএসসি 2021 মডেল টেস্ট ব্যাচ এবং ট্রাস্ট মি ভাইয়ারা এবং আপুরা যারাই আমাকে দেখছো এই ভিডিওটা এতক্ষণ ধরে দুটো অঙ্ক দেখলে যেগুলো আসলে কোনো না কোনো বোর্ড পরীক্ষায় আসছে বা কোনো কলেজের পরীক্ষায় আসছে, আমাদের এই পুরো কোর্সটা আমরা সাজিয়েছি এভাবে। টেস্ট পেপার সলভের ম্যাথগুলো আমরা তোমাদেরকে ডেলিভারি করব, পুরো চ্যাপ্টারের। ধরো শুধুই ম্যাথ ডেলিভারি করে গেলাম তাহলে কিন্তু লাভ নাই, তুমি বুঝবা না আরে শুধু ম্যাথ করতেছি ভাই, একটু তোমার মনে হবে আরে যদি ভাইয়ার কাছে জাভেদ ভাইয়ের কাছে যদি এই চ্যাপ্টারটা পড়তে পারতাম তাহলে আর একটু ভালো লাগতো, ঠিক আছে? সো চ্যাপ্টারগুলো ডেলিভারি করব, তারপরে হচ্ছে টেস্ট পেপার সলভ করাই দিব, তারপরে নিব হচ্ছে মডেল টেস্ট এবং এই টোটাল কমপ্লিট প্যাকেজটা তোমার এইচএসসি পরীক্ষার প্রিপারেশনের জন্য দ্য বেস্ট থিং ইউ ক্যান হ্যাভ রাইট নাও ইন দিস কান্ট্রি। তো একটু খেয়াল করো, আমি তো তোমাদেরকে বলে দিতে চাই যে আসলে কি পাচ্ছ, এটাও একটা ব্যাপার। এটা আমি সবসময় বলি যে রুটসের স্টুডেন্টরা কখনো রুটসে না আসলে এটা বলতে পারবে না যে ও কি পাইছে। সো পাওয়ার জন্য আসলে রুটসে আসতে হবে, তারপরেও তোমাদেরকে বলা লাগে তাই বলছি, খেয়াল করো। সেটা হচ্ছে 106টা হচ্ছে বিষয়ভিত্তিক ক্লাস পাবা। তো এর মধ্যে 43টা ক্লাস কিসের? 43টা ক্লাস হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের উপর বেস করা, টোটাল শর্ট সিলেবাসের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি। লাগছে না বাংলা, ইংলিশ, আইসিটি এখন লাগছে না, লাগছে কি? আমরা এখানে বেসিক্যালি 4টা সাবজেক্ট তোমাকে ডেলিভারি দিব, PCMB। কথা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে সবাই পড়বা, যার ম্যাথ কম্পালসারি ম্যাথ পড়বা, যার বায়োলজি কম্পালসারি বায়োলজি পড়বা, সিম্পল। সো শর্ট সিলেবাসের উপর 43টা ক্লাস তুমি পেয়ে যাচ্ছ, পাচ্ছ হচ্ছে টেস্ট পেপার সলভের সম পরিমাণ ক্লাস, অর্থাৎ 43 ক্লাস 2 আওয়ার করে তুমি পাচ্ছ শর্ট সিলেবাসের উপর এবং এরপরে 1 ঘন্টা 1.5 ঘন্টার আবার ক্লাস পাচ্ছ ওই একই চ্যাপ্টার একই টপিকের উপরে টেস্ট পেপার সলভ। ইজন্ট ইট গ্রেট? আচ্ছা, 12টা হচ্ছে লিখিত পরীক্ষার সলভ ক্লাসগুলো যখন করবা তারপর পরীক্ষা দিবা, সো আমরা পরীক্ষাগুলোর উপরে সলভ ক্লাসগুলো নিব এবং 8টা হচ্ছে পেপার ভিত্তিক মডেল টেস্ট সলভ ক্লাসগুলো নিব। এরপরে হচ্ছে ইনস্ট্যান্ট ডাউট ক্লিয়ারিং, যে কোনো ধরনের ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্য আমাদের একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে। সেই গ্রুপে স্টুডেন্টরা তোমরা সবাই যারা এনরোল করে ফেলবে, অবশ্যই সবাই না, যারা রুটসে এনরোল করে ফেলবে, আমি চাই সবাই আসুক, তো যারাই এনরোল করে ফেলবে তারা ইনশাল্লাহ ওই গ্রুপে অ্যাটাচ থাকবে এবং সারাদিন ওই গ্রুপে তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেলের অনেক ভাইয়া তোমাদের সাথে থাকবেন সার্বক্ষণিক, আমরাও থাকবো সবাই। আচ্ছা, তো এখানে তো শুধু ভাইয়া ক্লাসের কথা বললেন, ওই 106 ক্লাস, 43 ক্লাস, 500 ক্লাস, 600 ক্লাস, খালি ক্লাস করবো ভাইয়া, বললেন তো মডেল টেস্ট ব্যাচ। পরীক্ষার কি বন্দোবস্ত কি? পরীক্ষা হবে এবং পরীক্ষা হবে বলছি লিখিত এবং এমসিকিউ দুটোই, লিখিত এবং এমসিকিউ দুটোই পরীক্ষা আমরা নিব। তো খেয়াল করো, সর্বমোট 63টা বিষয়ভিত্তিক পরীক্ষা, 43টা থাকবে হচ্ছে ডেইলি এক্সাম। 43টা ডেইলি এক্সাম কিসের উপর? ওই যে শর্ট সিলেবাসের ক্লাসের নেক্সট দিন পরীক্ষা, যে সেটা আমাদের রেগুলার চলে। 12টা থাকবে হচ্ছে উইকলি পরীক্ষা, 8টা থাকবে পেপার ভিত্তিক মডেল টেস্ট এবং হ্যাঁ সেন্ট্রালাইজড মেরিট লিস্ট, এটা রুটস খুব রিসেন্টলি দেওয়া শুরু করেছে। সো তুমি যেটা হবে, তুমি সারা বাংলাদেশের সব স্টুডেন্টদের মাঝে তোমার পজিশনটা কত সেটা তুমি দেখে নিতে পারবা। এবং হ্যাঁ 24/7 ডাউট ক্লিয়ারিংয়ের কথা তো আমরা বলেই দিলাম। এখন কথা হচ্ছে এই যে এত ম্যাজেস্টিক একটা সাপোর্ট রে ভাই, 106টা ক্লাস, তারপরে হচ্ছে 63টার উপরে এক্সাম, এই টোটাল প্যাকেজটা তুমি কিভাবে অ্যাভেল করতে পারবা, তুমি কত টাকা খরচ তোমার পড়বে, তো সেটা জানাই দেই। কথা হচ্ছে আমাদের এই কোর্সটার এইচএসসি 2021 মডেল টেস্ট ব্যাচ যেটার কথা আমরা বলছিলাম, তো এটার একটা বেসিক ফি ধরা আছে 5000 টাকা, যেটা তোমাদের দিতে হবে না। আমি চাই না আমার কোনো স্টুডেন্ট মানে ইটসেলফ এটা খুব কম একটা প্রাইস, বাজারে এই ধরনের কোর্স 8000, 10000 বা আরও বেশি খরচে অনেকেই অনেক জায়গায় করছে এবং ধরা খাচ্ছে, লস হচ্ছে। আমি বলবো যে সেটা করো না, আমাদের সাথে থাকো, রুটসের সাথে থাকো। সো কথা হচ্ছে 5000 টাকা এটার বেস ফিটা ধরা আছে, কিন্তু তুমি যদি আমার এই কুপন কোড JJ06 এই কুপন কোডটা তুমি যদি ব্যবহার করে ফেলো তাহলে কিন্তু তুমি এই কোর্সটায় এনরোল করতে পারবে অনলি 2500 টাকায়, 2500 2500 টাকায় পুরো কোর্স ফি যা বললাম, ঠিক আছে? এবং এই কোর্সের দেখো, আমরা সচরাচর যে কোনো কোর্স লঞ্চ করার সময় ডিউরেশন বলে দেই, এই কোর্সের কোনো ডিউরেশন নাই। টিল ইয়োর এইচএসসি এক্সাম তুমি এই কোর্সের সমস্ত ভিডিও দেখতে পারবা, সমস্ত ক্লাস করতে পারবা, সমস্ত এক্সাম PDF দেখতে পারবা, এভরিথিং তোমার অ্যাভেলেবিলিটিতে থাকবে টিল ইয়োর এইচএসসি এক্সাম, ঠিক আছে?
কেউ এখন প্লিজ এটা জিজ্ঞেস করো না ভাইয়া এক্সাম না হইলে কি হবে, হ্যাঁ ভিডিও তো আমি রিপ্লাই দিতে পারবো না, ঠিক আছে। সো কত কোর্স ফি কত, এই যে এই পুরো প্যাকেজের কোর্স ফি কত, অনলি হচ্ছে 2500 টাকা, 2500 টাকা। কিভাবে এনরোল করবা, তুমি চলে আসবা হচ্ছে গুগল প্লে স্টোরে, তুমি গুগল প্লে স্টোরে চলে আসবা এবং গুগল প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করে নিবা হচ্ছে রুটস এডু অ্যাপটা ডাউনলোড করে নিবা। অ্যাপটা ডাউনলোড করে তুমি তোমার ফোন নাম্বারটা বসায় অ্যাকাউন্ট ভেরিফাই করবা, একটা ওটিপি পাসওয়ার্ড এসে তোমাকে সিস্টেমে নিয়ে নিবে এবং এইটুকু করার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু পে এ সিঙ্গেল মানি। এটা সবাই করে নাও, সবাই সবাই সবাই। আচ্ছা, তো এটা করে নেওয়ার পরে তুমি ভাবলা যে তুমি কোর্সটাই এনরোল করবা, আমাদের সাথে রেগুলার সপ্তাহে 6 দিন ক্লাস করবা, ডাউট ক্লিয়ারিং সেশনে আসবা, জুমে আমার সাথে বসবা, 1-to-1 আমার সাথে কথা বলবা, সেটার জন্য তোমাকে আসতে হবে প্লাস সাবস্ক্রিপশন। সো এই প্লাস সাবস্ক্রিপশনে যদি তুমি চলে আসো, তুমি দেখবা সবগুলো কোর্স লিস্ট তোমার সামনে ওপেন হয়ে যাচ্ছে। সবগুলো কোর্স লিস্ট যদি তোমার সামনে ওপেন হয়ে যায়, তুমি তোমার পছন্দের কোর্সটা সিলেক্ট করো। পরের যেই মেনু, কোর্স সিলেকশনের পরে এর পরের মেনুতে তোমাকে অ্যাকচুয়ালি কুপন কোডটা দিতে হচ্ছে এবং এই কুপন কোডটা কী হবে, কুপন কোডটা হবে হচ্ছে JJ06। বসাইলে 50% ডিসকাউন্ট পেয়ে যাব, 50% ডিসকাউন্ট পেয়ে যাব হচ্ছে তুমি তোমার কোর্স ফির উপরে। অবশ্যই এই ডিসকাউন্ট পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কুপন কোড JJ06 দেওয়ার পরে অবশ্যই অ্যাপ্লাই বাটনটা ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক না করলে তুমি ডিসকাউন্ট পাবা না। সো অ্যাপ্লাই ক্লিক করলে কত টাকা পেয়েবল, কত টাকা ডিসকাউন্ট পাইছো সেটা তোমাকে সিস্টেম জানাই দিবে। এরপরে তুমি পে নাও বাটনে ক্লিক করো, অনেকগুলো অপশান আছে, কার্ডে পে করতে পারো, মোবাইল ব্যাঙ্কিং, বিকাশ, রকেট, নগদ এগুলো আছে। তুমি তোমার পছন্দ মতো একটা সিলেক্ট করে নাও এবং পেমেন্টটা ক্লিয়ার করো এবং দিস ইজ ইট। এভাবেই তুমি চলে আসতে পারো রুটসের এনরোল করা স্টুডেন্ট, অর্থাৎ রুটসের প্লাস সাবস্ক্রিপশনের আন্ডারে। প্রিয় শিক্ষার্থী ভাইয়া এবং আপুরা, তোমরা যারাই এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখেছো, আই হোপ তো এটা তোমাদের কাজে লাগবে, কারণ শুরুতে কিছু অঙ্ক করিয়েছি, কিছু কনসেপশন দিয়েছি এবং সেই সাথে HSC 2021-এর স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো, তুমি যদি মডেল টেস্টের প্রিপারেশন নিতে থাকো তোমার বাসায় বসে, দেন রুটস ইজ দ্য বেস্ট সলিউশন ফর ইউ। স্টে ব্লেসড, আল্লাহ হাফেজ। আশা করি খুব দ্রুত তোমাদের সাথে কোনো একটা লাইভ ক্লাসে দেখা হয়ে যাবে। টিল দেন, ফি আমানিল্লাহ।